ডক্টর আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউতে বেশি পরিমাণে দামি আর আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু যথেষ্ট প্রয়োজন। ট্রাভেলার্স ডায়রিয়া, এই ট্রাভেলার্স ডায়রিয়া আমরা ট্রাভেলের সময় পাতলা পায়খানা, তাহলে ট্রাভেলের সময় কি ট্রাভেল করার সময় হঠাৎ করে পাতলা পায়খানা আসলে সেটা ট্রাভেলার্স ডায়রিয়া? আসলে না। ধরো আমরা ঢাকার থেকে কক্সবাজারে যাব, লম্বা জার্নি বাসে যাচ্ছি, এখন যাত্রাপথে আমি কোনো একটা দোকানে দাঁড়াইয়া খাওয়া দাওয়া করলাম, এই খাবারের মধ্যে এই রাস্তার খাবারের মধ্যে এই 60টার মধ্যে যে কোনো মাইক্রো অর্গানিজম থাকতে পারে। এই মাইক্রো অর্গানিজম খাবারের মধ্যে গিয়ে শরীরের মধ্যে টক্সিন রিলিজ করে পাতলা পায়খানা করতে পারে। সে পাতলা পায়খানাটা আমি কক্সবাজারে গেলেও হইতে পারে, কক্সবাজারে আসার সময়ও হইতে পারে, অথবা ঘরেও হইতে পারে। সেটা সাধারণত 6 ঘন্টা থেকে 24 ঘন্টা এমনকি 72 ঘন্টার মধ্যেও হইতে পারে। এই পাতলা পায়খানাগুলো সাধারণত প্রজেক্টাইল বমি হইলে বমিটা প্রজেক্টাইল হয় এবং পিসকি মেরে পাতলা পায়খানাটা পিসকি মেরে হয়, মানে কলারার মতো পাতলা পায়খানা হয় আর কি। এবার এবং পেট মুচড়াইয়া মানে ক্রাম্পিং পেইন করে তারপর পাতলা পায়খানাটা হয়। সুতরাং এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? 1 নম্বর হচ্ছে আমি স্ট্রিট ফুড খাবো না। 2 নম্বর হচ্ছে আমি যদি লম্বা জার্নি করি অবশ্যই আমাকে ওটস স্যালাইন নিয়ে যেতে হবে। আর যদি পাতলা পায়খানার মতো মনে হয় তাহলে ডেফিনেটলি আমাকে দ্রুতগতিতে ওটস স্যালাইন খাইতে হবে। আর যদি হসপিটালে ভর্তি হয় পাতলা পায়খানা হলে কলেরা স্যালাইন, আর বমি হলে কিন্তু নর্মাল স্যালাইন। ডিএ দেওয়া যাবে না, আমি আগের ভিডিওতে বলছি ডিএ যদি পাতলা পায়খানাতে দেওয়া হয় তাহলে সেরিব্রাল ইডেমা হবে, ব্রেন ইডেমা হয়ে কনভালশনে কিন্তু রুগী মারা যাবে। সেই জন্য আমাকে বেশি পরিমাণ ওটস স্যালাইন নিতে হবে। পাশাপাশি এই 60টা মাইক্রো অর্গানিজম যেমন পরীক্ষার সময় দরকার, প্রতিটা মাইক্রো অর্গানিজম মুখস্থ করতে হবে। তবে এখানে একটা মাইক্রো অর্গানিজম আসে যেটা ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি, যের পাতলা পায়খানা কোপিয়াস অ্যামাউন্ট, ফ্রদি, গ্রিনিশ ইয়ালো এবং বেশি দুর্গন্ধ, একটু ওয়াটারি। এই পাতলা পায়খানাটা কিন্তু সাধারণত গুলিনবারি সিনড্রোম করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুলিনবারি সিনড্রোম করে সেই জন্য এটার জন্য যদি আমরা ইরিথ্রোমাইসিন খাই সেটি কিন্তু 3-4 দিন খাওয়ার পরে যদি পাতলা পায়খানাটা বন্ধ হয়ে যায় আমি কিন্তু অ্যান্টিবায়োটিক বন্ধ করবো না। অ্যান্টিবায়োটিক টোটাল 10 দিন খেতে হবে সব মাইক্রো অর্গানিজম মরে যাওয়ার জন্য, না হয় কিন্তু গুলিনবারি সিনড্রোম হবে। অনেক সময় দেখো না পাতলা পায়খানা হওয়ার পর 2-3 দিন পাতলা পায়খানা ভালো হয়ে গেল, এর 1-2 দিন পর হাত পা ঠান্ডা হয়ে এবং অবশ্যই রুগী মারা যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে। গুলিনবারি সিনড্রোম আমাদের দেশে গুলিনবারি সিনড্রোম সাধারণত একটু ডায়াগনোসিস করতে একটু দেরি হয় অথবা ঝামেলা হয়। তো এই দিক দিয়ে আমাদেরকে যেমনটি মনে রাখতে হবে তেমনটি আরেকটা জিনিস যে স্টেফাইলোকক্কাস অরিয়াসের পাতলা পায়খানাটা কেমন, এটা কেমনে আসে। এই যে আমরা কতগুলো ভর্তা টর্তা করি না, ভর্তার সময় কিন্তু স্টেফাইলোকক্কাস হাতের মাধ্যমে আসে, এটা পানির মাধ্যমে আসে না, এটা হাত হ্যান্ডেলিং বেশি, যে সমস্ত খাবারে হাত বেশি হ্যান্ডেলিং করবো সেই খাবারে কিন্তু স্টেফাইলোকক্কাস অরিয়াস আসবে। সুতরাং ভর্তা জাতীয় খাবার, সালাদ জাতীয় খাবার একটু সাবধানে চিন্তা করতে হবে, খাইতে হবে। এবং এখানে 1 থেকে 8 ঘন্টার মধ্যে কিন্তু পাতলা পায়খানা হবে, 2 থেকে 3 ঘন্টার মধ্যে পাতলা পায়খানা হইতে পারে। আর পাশাপাশি এই যে আমরা অনেক সময় পোলাও খাই না, বাচ্চারা কিন্তু পোলাও খাওয়া পছন্দ করে এবং পোলাও খাওয়ার পরে একদিনও তার সব খেতে পারে না, আমরা ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখার পরে ফ্রিজে আবার 1 দিন পরে ফ্রিজ থেকে বের করে গরম করি। এই যে গরম করা, পোলাওয়ের ইংলিশ হচ্ছে ফ্রাইড রাইস, তাহলে এটা আবার গরম করলে রিহিটেড ফ্রাইড রাইস। তো রিহিটেড ফ্রাইড রাইসে ব্যাসিলাস সেরিয়াস জার্মিনেট করে টক্সিন রিলিজ করবে। এখন বাচ্চাকে যখন 2য় দিন তুমি গরম করে খাওয়াইলা তখন এটা রিহিটেড হয়ে গেল এবং এটা ব্যাসিলাস সেরিয়াস মাইক্রো অর্গানিজম ওখানে গ্রো করবে এবং বাচ্চার পাতলা পায়খানা হবে। যখন আমরা পোলাও খাওয়ার পরে বাচ্চা যখন পাতলা পায়খানা হয় তখন আমরা বলি বাবা এখন খাওয়ার দরকার নেই, আমি ফ্রিজে রেখে দিই, তারপর তুমি পরে পাতলা পায়খানা ভালো হইলে খেয়েও। কিন্তু যখন পাতলা পায়খানা ভালো হবে তখন ওখান থেকে ফ্রিজ থেকে আবার এনে রিহিটেড করে। এই জিনিসটা আমাদেরকে করা যাবে না, একটু খেয়াল রাখতে হবে। এখন ফুড পয়জনিংয়ের কথা একটু বলি। ক্লোস্ট্রিডিয়াম বুটুলিনাম বুটুলিজম করে, এইটা কি? এই যে আমরা টিনের দুধ দেই না, টিনের দুধের ভিতরে যদি অ্যানারোবিক মিডিয়া গ্রো করে তাইলে ওইখানে কিন্তু ক্লোস্ট্রিডিয়াম বুটুলিনাম জার্মিনেট করবে ওই দুধের ভিতরে, অথবা ক্যান ফুডের মধ্যে জার্মিনেট করবে। জার্মিনেট করলে ওইখান থেকে এক্সোটক্সিন রিলিজ হবে। আমরা জানি এন্ডোটক্সিন থেকে ভেরি ভেরি ডেঞ্জারাস হচ্ছে এক্সোটক্সিন। এখন যখন দুধগুলো খাবো তখন আমাদের ওই টক্সিনটা স্টোমাক থেকে ব্লাডে যাবে, ব্লাড থেকে নার্ভাস সিস্টেমের মধ্যে নিউরোমাস্কুলার জাংশনে যাবে এবং সেখানে অ্যাসিটাইলকোলিন থাকে এবং অ্যাসিটাইলকোলিনকে এই এক্সোটক্সিন পুরোপুরি নষ্ট করে দেবে। অ্যাজ এ রেজাল্ট অ্যাকশন পটেনশিয়াল হইতে পারবে না এবং মাসেল কন্ট্রাকশন হবে না। সুতরাং আমাদের হাত পা পুরো শরীর ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস হবে, লোয়ার মোটর নিউরন টাইপ অফ প্যারালাইসিস, এবং আমাদের ডায়াফ্রাম কন্ট্রাক্ট হতে পারবে না এবং রেসপিরেটরি ফেলিওরে কিন্তু রুগীটা মারা যাইতে পারে। তাইলে কি আমি বাচ্চাকে দুধ দিব না, কোটার দুধ দিব না? হ্যাঁ, কোটার দুধ কেনার সময় 1 নম্বর হচ্ছে ভালো ব্র্যান্ডের দেখতে হবে আর এক্সপায়ার ডেট দেখতে হবে।
এক্সপায়ার ডেটটা ভালো করে দেখতে হবে, যদি ভালো জাতের সময় থাকে, আর ভালো ব্র্যান্ডের কিনতে হবে। পাশাপাশি যেহেতু এক্সোটক্সিন হিট লেভাইল, মানে হিট সহ্য করতে পারে না, এই খাবারগুলো দুধগুলো আমি বেশি পরিমাণে গরম করে তারও বাচ্চাকে দিব, বাচ্চা নিরাপদ থাকবে এই খাবারে।